আপনাদের সবাইকে স্বাগতম অর্থচোখে। অর্থচোখ যেখানে দেশের ভেতরে এবং দেশের বাইরের সব ব্যবসায়িক খবরগুলো সবার আগে পাবেন, তাও আবার সম্পূর্ণ বাংলা ভাষায়। আজকের প্রথম খবরটি হলো ওলা ইলেকট্রিক ফান্ডিং তুলতে চাইছে 1000 কোটি টাকা পর্যন্ত। ওলা ইলেকট্রিক এখনও পুরনো লোন তাদের শোধ করতে পারেনি, তাও আবার 1000 কোটি টাকা নতুন ফান্ড তোলার পরিকল্পনা করছে। 2026-এ রেভিনিউ কমতে পারে বলেও জানিয়েছে সংস্থা। আইপিওর পরিকল্পনা থাকলেও বর্তমান আর্থিক অবস্থাতে ওলা ইলেকট্রিক সেই স্বপ্ন পূরণ করতে পারবে না। ওলা ইলেকট্রিক কোয়ার্টার 1-এ 428 কোটি টাকা লস রিপোর্ট করেছে। ওলা ইলেকট্রিকের যদি ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখি আমরা, তাহলে রেভিনিউ কমে গেছে, কারণ মার্কেট শেয়ারে অনেক নতুন ধরনের হিরো চলে এসছে, এথার চলে এসছে, সুতরাং এদের মার্কেট ক্যাপ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং এর সাথে টোটাল এক্সপেন্সেস এরা কমিয়ে নিয়ে এসছে ঠিকই, কিন্তু লস সেই বেড়েই চলেছে। আগের বারে ছিল 347 কোটি টাকা, এবারে হয়ে দাঁড়িয়েছে 428 কোটি টাকা। এছাড়াও ওলা সম্প্রতি নতুন ব্যাটারি ও ইনভার্টার লঞ্চ করলেও গ্রাহকরা এর সফটওয়্যার বাগ এবং দুর্বল কাস্টমার সাপোর্ট নিয়ে অভিযোগ করছেন। এতে তাদের ইভি স্ট্র্যাটেজিতে ধাক্কা লাগছে। পরের খবরটি হলো পেটিএমের মিউচুয়াল ফান্ড হোল্ডিং বেড়ে দাঁড়িয়েছে 13.8%, যা গত মাসের তুলনায় বেশি। বড় বিনিয়োগকারীরা আবারও আগ্রহী হলেও রিটেল ইনভেস্টররা এখনও কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। কোম্পানির প্রতি নতুন করে আস্থা তৈরি হচ্ছে কিনা সময় বলে দেবে। পরের খবরটা হলো জোম্যাটো বনাম সুইগি, রেভিনিউতে লাভে এগিয়ে জোম্যাটো। অনেকে জোম্যাটো আর সুইগিকে এক মনে করলেও বাস্তবতা আলাদা। জোম্যাটো এখন রেভিনিউ ও লাভ দুটোই ক্ষেত্রেই অনেক এগিয়ে। সুইগি এখনও লস কমানোর চেষ্টায় ব্যস্ত, যেখানে জোম্যাটো ইতিমধ্যেই প্রফিট জোনে ঢুকে পড়েছে। পরের খবরটি হলো ওএনডিসি ও ইউপিআই থেকে আবারও ঘুরে দাঁড়াচ্ছে পেটিএম। পেটিএম এখন ওএনডিসিতে পেমেন্ট লেয়ার তৈরি করছে এবং ইউপিআই ট্রানজ্যাকশন থেকে রেভিনিউ আনার চেষ্টা করছে। এগুলো সফল হলে পেটিএম আবার একটি শক্তিশালী প্লেয়ার হয়ে উঠতে পারে ইন্ডিয়ার বাজারে। পরের খবরটি হলো সেবি আবার জেন স্ট্রিটকে ভারতীয় শেয়ার বাজারে ট্রেড করার অনুমতি দিয়েছে, তবে শর্ত একটাই, তাদের 4843 কোটি টাকা এক্সকো অ্যাকাউন্টে রাখতে হবে। যদি ভবিষ্যতে কোনো প্রতারণা প্রমাণিত হয়, এই টাকা ফেরত না দিয়ে বাজেয়াপ্ত করা হবে। এটা একদিকে বড় কোম্পানির প্রতি আস্থা ফেরানোর চেষ্টা, আবার অন্যদিকে সরকারের কড়া নজরদারির বার্তা। দেখা যাক কি হয় এরপরে। পরের খবরটি হলো জেন স্ট্রিটের বিরুদ্ধে ডেরিভেটিভ ম্যানিপুলেশনের অভিযোগ রয়েছে। সেবি দাবি করছে 2023 থেকে 2025 সালে জেন স্ট্রিট বেআইনিভাবে ডেরিভেটিভ মার্কেট ম্যানিপুলেট করেছে, যদিও কোম্পানি বলছে তারা শুধু হেজিং করছিল। এই অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে অন্যান্য ইনভেস্টমেন্ট ফার্মের জন্য কঠিন উদাহরণ হতে পারে। এরপর সবচেয়ে বড় খবর হলো টিসিএস হারিয়েছে বড় ক্লায়েন্ট। 100 মিলিয়ন প্লাস ক্লায়েন্ট নেমে দাঁড়িয়েছে মাত্র 62তে। এর কারণ কি? এর কারণ হলো কোম্পানির ওপর এআই ও অটোমেশন প্রযুক্তির চাপ বাড়ছে, যার ফলে বড় ক্লায়েন্টদের বিকল্প খুঁজছে। কারণ প্রতিটা কোম্পানি চাচ্ছে এখন এআইকে ব্যবহার করতে, যাতে তারা কস্ট কাটিং করতে পারে। এর পরের খবরটি হলো স্মল কেস নিয়ে। গত বছরে স্মল কেস রেভিনিউতে 50% বাড়াতে পারলেও মোট ক্ষতি হয়েছে 9 কোটি টাকা। তার মানে এটা 9 কোটি টাকা লস হয়েছে। এটি ইঙ্গিত দেয় কোম্পানি এখনো পর্যন্ত গ্রোথ ফেজেই আছে, যেখানে প্রফিটের চেয়ে এক্সপেনশন বেশি গুরুত্ব পায়। এর পরের খবরটা কোস্টা ক্যাফেকে নিয়ে। কোস্টা ক্যাফে এক বছরে 149 কোটি টাকা লাভ করেছে, যেখানে মার্জিন পায় 75%। এত বড় প্রফিট মার্জিনের জন্য এটি এখনও ক্যাফে ব্যবসার অন্যতম শক্ত প্লেয়ার হয়ে উঠেছে। ওরাকেলের সিইও 2025 সালে 1.8 বিলিয়নে শেয়ার বিক্রি করেছেন। এত বড় পরিমাণ বিক্রি বাজারে নানা প্রশ্ন তুলছে, বিশেষ করে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। কিন্তু এতে কোনো কিছুই যায় আসে না, কারণ ওরাকেলের যে মার্কেট ক্যাপ সেটা অনেক বেশি এবং তাদের যে স্টক গ্রোথ সেটা দিনকে দিন বেড়েই চলছে। ইলন মাস্ক জানিয়েছে টেসলা এক্সএআইতে ইনভেস্ট করলেও কোম্পানিগুলো আলাদা থাকবে, অর্থাৎ এআই ও অটোমোবাইল সেক্টর একসাথে না মিশিয়ে আলাদাভাবে এগোবে। এই কথাটা ইলন মাস্ক প্রথম থেকে বলেই যাচ্ছিল, এখনও বলছে। চীনের রেয়ার আর্থ এক্সপোর্ট 16 বছরের সর্বোচ্চ পৌঁছেছে। চীন সম্প্রতি রেয়ার আর্থ এক্সপোর্টে রেকর্ড করেছে, যা 16 বছরের মধ্যে সর্বোচ্চ। এই পদক্ষেপ বিশ্বজুড়ে টেক ইন্ডাস্ট্রির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। জুন মাসে ভারতের হোলসেল ইনফ্লেশন হয়েছে 1.3% মাইনাসে, যা গত 2 বছরের মধ্যে নিম্নতম। ফুয়েল ও ম্যানুফ্যাকচারিং খাতে দাম কমানোর ফলে এই পতন ঘটেছে। পরের খবরটি হলো কুকু এফএম বনাম পকেট এফএম কপিরাইট বিতর্কে আদালতের নিষেধাজ্ঞা। দিল্লি হাইকোর্ট কুকু এফএমকে কপিরাইটযুক্ত কন্টেন্ট নিয়ে নতুন এপিসোড রিলিজে নিষেধাজ্ঞা জানিয়েছে। এই রায় অডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তা, কারণ এর আগেও আমরা জেনেছিলাম পকেট এফএম এর যে কতগুলো সিরিজ ছিল
এবং কতগুলো থাম্বনেল, যে কোনো জিনিস, ওইটা পুরো কন্টেন্টটা কুকু এফএম কপি করছিল। তাই জন্য হাইকোর্ট এই মামলাটা দিয়েছে। আজকের লাস্ট খবর হলো শেয়ার বাজারে 4 দিনে 1400 পয়েন্ট পতন হয়েছে। টপ নিফটি 50 পড়েছে 1400 পয়েন্টেরও বেশি। অথচ স্মল ক্যাপ ও মিড ক্যাপ স্টকগুলো তুলনামূলকভাবে ভালো পারফর্ম করেছে। এটা থেকে বোঝা যায় বাজারের ভিন্নমুখী সিগন্যাল দিচ্ছে। এই ছিল আজকের খবর। কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে এবং আমার কোন কোন বিষয়ে বা কোন কোন জায়গায় আমার ভুল হচ্ছে এবং আমার ভয়েসটা কোথায় ভুল হচ্ছে, প্লিজ আমাকে একটু বলো, তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট ভালো করে বানাতে পারবো। এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্থচোখে, কারণ টাকার খবর চোখ রাখতে হয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।